করছি ত্রিমাত্রিক দেশের সরলরেখা। আগের দিন ত্রিমাত্রিক দেশের সরলরেখার এক্সারসাইজ 4A এর অতি সংক্ষিপ্ত পর্যন্ত তোমরা করে নিয়েছো। আজকে শুরু হবে সংক্ষিপ্ত, মানে মান 4 থেকে। দেখো সংক্ষিপ্ত একের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে i-2j + 3k ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা 1, -2,5 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তো খুব সহজ প্রশ্ন, প্রথম প্রশ্ন, সেজন্যই আমি করছি, নাহলে তো তোমরাই করতে পারবে এটা আমি জানি। তো এখানে একটা ভেক্টর দেওয়া আছে যেটা সরলরেখার সমান্তরাল, আর একটা বিন্দু দেওয়া আছে যেটা সরলরেখার উপর অবস্থিত। তো ভেক্টর সমীকরণ বের করতে বলেছে, কার্টেসীয় সমীকরণ বের করতে বলেছে। তো ভেক্টর সমীকরণটা মনে আছে নিশ্চয়ই। তাহলে ভেক্টর সমীকরণ হচ্ছে a + r ভেক্টর = a ভেক্টর + t × b ভেক্টর। তো এখানে b ভেক্টরটা কি না সরলরেখার সমান্তরাল ভেক্টর, আর a ভেক্টরটা কি না সরলরেখার উপরে একটা বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে বিন্দুটা তো দেওয়াই রয়েছে, তাহলে আমরা এখানে a ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এখানে a ভেক্টরটা হবে কি হবে i- এই বিন্দু থেকে নেব i-2j + 5k। এটা হলো a ভেক্টরটা, বিন্দুর অবস্থান ভেক্টর। আর এখানে b ভেক্টরটা তো দেওয়াই রয়েছে, সমান্তরাল ভেক্টর i-2j + 3k। আদি ভেক্টর সমীকরণ কি হবে না r ভেক্টর = a ভেক্টর। a মানে হচ্ছে i-2j + 5k + t × i-2j + 3k। এই হলো ভেক্টর সমীকরণ। এখন আমরা ভেক্টর সমীকরণ থেকে স্কেলার সমীকরণ বের করতে পারি। স্কেলার না, এটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। তো কার্টেসীয় সমীকরণ আমরা ভেক্টর সমীকরণ থেকেও বের করতে পারি, আবার সরাসরি যেহেতু এখানে বিন্দু দেওয়া আছে, তো কার্টেসীয় সমীকরণের আকারটা নিশ্চয়ই মনে আছে কি না x - x1/a = y - y1/b = z - z1/c। এটা হচ্ছে কার্টেসীয় সমীকরণের প্রতিসম আকার। তো এখানে কি a b c টা হচ্ছে সরলরেখার দিক অনুপাত, আর x1 y1 z1 হচ্ছে সরলরেখার উপর একটা বিন্দু। তো সরলরেখার উপর একটা বিন্দু তো দেওয়াই রয়েছে, আর a b c টা দিক অনুপাতটা আমরা সমান্তরাল সরলরেখার দিক অনুপাতের সঙ্গে সমান, যেহেতু তাহলে তো এটা তো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দিক অনুপাতটা পাবো 1 - 2 3, তাই না? তাহলে এখান থেকেও করতে পারি, অথবা ভেক্টর সমীকরণ থেকে আমরা সরাসরিও কার্টেসীয় সমীকরণ লিখতে পারি। কারণ ভেক্টর সমীকরণ এই তিনটে সহগ হবে a, আর এই তিনটে সহগ হবে x1 y1 z1, আর এই তিনটে সহগ হবে একটা a, একটা b, একটা c। তাহলে এখান থেকেও আমরা লিখতে পারবো। তাহলে x - x1 মানে হচ্ছে 1, কারণ আমাদের সবসময় কার্টেসীয় থেকে ভেক্টর, ভেক্টর থেকে কার্টেসীয়, কিন্তু পরিবর্তনটা কিন্তু সবসময় আমাদের সহজভাবে মনে রাখতে হবে, সেইভাবেই আমরা মনে রাখবো। তাহলে x - 1/i এর সহগ 1 সমান y - -2, y - -2 তার মানে +2/-2 সমান z - 5/k এর সহগ 3। তাহলে এটাই হলো আমাদের কার্টেসীয় সমীকরণ। ঠিক আছে, তারপরে 2 আর 3 তোমরা নিজেরাই করে নিতে পারবে, 4টাও তোমরাই করতে পারতে, তবু আমি একটু বলে দিচ্ছি। এটা বলেছে একটা সরলরেখার সমীকরণ এখানে দেওয়া আছে, বলেছে এই সরলরেখাটার উপরে যে বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্ক
আর সরলরেখাটার দিক অনুপাত বার করতে বলেছে, আর বলেছে সরলরেখাটাকে প্রতিসম আকারে প্রকাশ করতে, তারপর তার ভেক্টর সমীকরণও বের করতে। তো আমরা যাই করতে যাই, কার্তেশীয় আকারের সমীকরণকে যদি প্রতিসম আকারে না পাই তাহলে তার স্থানাঙ্কও পাবো না, তার দিক অনুপাতও পাবো না। সেই জন্য প্রথম কাজই হচ্ছে আমাদের সরলরেখাটাকে প্রতিসম আকারে নিয়ে আসা। তো প্রতিসম আকারটা আমরা জানি x মাইনাস x1 বাই a সমান y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c। তাহলে প্রতিসম আকারে আমাদের নিয়ে আসতে হবে, মানে এই আকারে, এটা y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c। এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণের প্রতিসম আকার। তো এই আকারে প্রকাশ করলে তবেই আমরা বিন্দু এবং দিক অনুপাত পাবো। তাহলে এই সরলরেখাটাকে এই আকারে নিয়ে আসতে হবে। তো কি করে আনবো? তো এই আকার আর এই আকারের মধ্যে তফাৎ কি? এই যে x এর সহগ, y এর সহগ, z এর সহগ, এইগুলোর কোনো সহগ থাকবে না, বলতে গেলে সহগ 1 থাকবে। তাহলে সহগটা যদি 1 রাখতে হয় তাহলে এখানে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করলে এর নিচে তো 1 আছে, তো শুধু তো আমরা উপর একে 3 দিয়ে ভাগ করব, কিন্তু একে তো নয়, একে তো আবার অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, একে আবার অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমরা কিভাবে প্রতিসম আকারে নিয়ে যাই না, লব ও হরকে ভাগ করে নিই। যেমন এটা প্রথম অংশের লব হরকে 3 দিয়ে ভাগ করব, দ্বিতীয় অংশের লব হরকে 5 দিয়ে, আর তৃতীয় অংশের লব হরকে কত দিয়ে? -1 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এটা কি লব হর, মানে নিচে কিন্তু 1 আছে, এটা যেন ভুল হয়ে যায় না। নিচে আমরা উপরে 3 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে নিচে 3 বসিয়ে দিলাম, এটা কিন্তু একটা ভুল সবাই, বেশিরভাগ সবাই তো করে না, বেশ কিছুজন এটা করে, যে উপরে 3 দিয়ে ভাগ করে দিল আর নিচে 3 লাগিয়ে দিল। তো দিক অনুপাতটা তখন 1 এর 3 এর জায়গায় 3 ধরে নিলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? x প্লাস 2/3 নিচে হবে 1/3। এটাকে 5 দিয়ে ভাগ, তাহলে y মাইনাস 4/5 আর নিচে হবে 1/5। আর এটাকে -1 দিয়ে ভাগ, তার মানে হবে z মাইনাস 3 বাই -1 হলো। তাহলে আমরা যে বিন্দুটা চেয়েছিল, তাহলে এর উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক হবে, বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, কি পেলাম? 2/3 কম, সরি এটা প্লাস 2/3 রয়েছে, এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু। তাহলে প্লাস বাই 2/3 রয়েছে, মানে মাইনাস 2/3 আছে। হ্যাঁ, তাহলে এটা -2/3, এটা 4/5, আর এটা হচ্ছে 3। এটা হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক। আর দিক অনুপাত কি হবে? দিক অনুপাত ABC নিচের জায়গাতে যা চলে এসেছে, কারণ এটা তো প্রতিসম আকারে, প্রতিসম আকার আসার পরই আমরা দিক অনুপাত পেয়ে যাব। তাহলে দিক অনুপাত হচ্ছে 1/3, 1/5 আর -1। যেহেতু এটা একটা, আবার বলেছি, কমা দিয়ে লেখা হলেও এটা একটা অনুপাত, সেই জন্য এর প্রত্যেক পদকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেহেতু দিক অনুপাতটাকে সবসময় আমরা বেশিরভাগ সাধারণত পূর্ণ সংখ্যার অনুপাতে লিখি, সেই জন্য এই অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যা, মানে কি করব? 5 3 15 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে 15 দিয়ে গুণ করলে পাচ্ছি 5, এটাকে 15 দিয়ে গুণ করলে পাচ্ছি 3, আর এটাকে 15 দিয়ে গুণ করে পাচ্ছি -15। এইটাই হচ্ছে দিক অনুপাত। তাহলে দিক অনুপাত হয়ে গেল। পরের প্রশ্ন আছে প্রতিসম আকার। প্রতিসম আকার তো আমরা আগেই পেয়ে গেছি, তবে এখানে উত্তরটা লেখার জন্য আরেকবার লিখে দেবে, কারণ প্রশ্নগুলোর উত্তর পরপর দিতে হয়। তাহলে প্রতিসম আকারটা হবে x প্লাস 2/3 বাই 1/3 সমান y মাইনাস 4/5 বাই 1/5 আর z মাইনাস 3 বাই -1। এটা প্রতিসম আকার হয়ে গেল। আর একটা প্রশ্ন আছে, একে ভেক্টর আকারে প্রকাশ। তো প্রতিসম আকার থেকে আমরা সব কিছুই করতে পারি। তো প্রতিসম আকারে আসার পর আমরা ভেক্টর আকার সরাসরি লিখতে পারবো। তাহলে ভেক্টর আকারটা কি হবে না, r ভেক্টর ইকুয়াল টু কি? ভেক্টর আকার আবার লিখছি একবার, r ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস t ইনটু b ভেক্টর লিখছি। t এর জায়গায় কেউ অন্য কোনো ধ্রুবক মিউ, কেউ ল্যামডা এইসব ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে এটা কি না, একটা বিন্দুর অবস্থান ভেক্টর, আর বিটা হচ্ছে সরলরেখার সমান্তরাল একটা ভেক্টর। তো বি ভেক্টরটা আমরা দিক অনুপাত থেকে পাই, আর এ ভেক্টরটা কোথা থেকে পাই না, একটা বিন্দু থেকে পাই। তাহলে এখানে বিন্দুটা তো এটা পেয়েছি আমরা, বা আমরা প্রতিসম আকারে বিন্দু এখান থেকেও নিতে পারি। তো আমরা
প্রতিসম আকার থেকে ভেক্টর আকার করতে পারি। তাহলে এখানে এ ভেক্টরটা হবে 2/3i মাইনাস 2/3i প্লাস 4/5j, তারপরে হচ্ছে মাইনাস 3k ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরটা প্লাস টি ইন্টু বি ভেক্টরটা আমরা এখান থেকে নিতে পারি। তার মানে 1/3i প্লাস 1/5j মাইনাস k ক্যাপ। ঠিক আছে, তো এই দিক অনুপাতটা আমরা নিলাম, আমরা এই দিক অনুপাতটাও কিন্তু এখানে লিখতে পারতাম, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, 4 আর 5 তো একই রকমের। 6এরটা দুটো বিন্দু থেকে আমরা সরলরেখার সমীকরণ জানি। সরলরেখার সমীকরণটা কি হয় না, x - x1 বাই x2 - x1, y - y1 বাই y2 - y1, z - z1 বাই z2 - z, এইভাবে করতে পারি। অথবা প্রথমে দুটো বিন্দু থেকে আমরা দিক অনুপাতটা বের করে নেওয়ার পরও করতে পারি, কারণ দুটো বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে দিক অনুপাত আমরা বের করতে পারি, কারণ স্থানাঙ্কগুলোর অন্তর হচ্ছে ওদের দিক অনুপাতের সঙ্গে সমান। তো দিক অনুপাত বের করার পরও আমরা যে কোনো একটা বিন্দুকে নিয়ে সরলরেখার সমীকরণ করতে পারি। সেক্ষেত্রে উত্তরে হয়তো প্রথম বিন্দুটা দেওয়া আছে, তুমি দ্বিতীয় বিন্দু দিয়েও উত্তর দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে দেখো 7এরটা x সমান দেওয়া আছে, z সমান দেওয়া আছে, এই সরলরেখাটাকে প্রতিসম আকারে নিয়ে আসতে হবে। তো প্রতিসম আকারে আনতে গেলে আমাদের x এর সঙ্গে y এর সঙ্গে z এর একটা রিলেশন দরকার। তো এখান থেকে আমরা যেহেতু দুটোর মধ্যেই y রয়েছে, দুটোর মধ্যে y আছে, তাহলে এখান থেকে আমরা, কারণ y তাহলে দুটোর মধ্যে আমাদের রিলেশন তৈরি করে দেবে, তাহলে এখান থেকে আমরা যদি yটা বের করে নিই তাহলে পাবো x - c বাই b, আর এখান থেকেও যদি yটা বের করি তাহলে পাবো z - d বাই a। তাহলে y আমাদের x আর z এর মধ্যে রিলেশনটা তৈরি করে দিতে হবে। তাহলে প্রতিসম আকারের সরলরেখার সমীকরণটা হবে, প্রতিসম আকারটা সবসময় কার্তেশীয় আকার থেকেই আসে, হ্যাঁ, কার্তেশীয় প্রতিসম আকার। তাহলে প্রতিসম আকার কি হবে, xটা প্রথম লিখছি x - c বাই b, তারপর শুধু yটা আমরা লিখতে পারছি সমান হচ্ছে z - d বাই a, এটা পেয়েছি, তাই না? তার মানে x - c বাই b সমান y - 0 বাই 1 সমান z - d বাই a, এটা হচ্ছে সরলরেখার প্রতিসম আকার। ঠিক আছে, ভেক্টর সমীকরণ করতে বলেছি। তো ভেক্টর সমীকরণ আমরা কিভাবে লিখব? তাহলে ভেক্টর সমীকরণ কি হবে, মানে ভেক্টর আকার, এই তিনটে বিন্দু দিয়ে a ভেক্টরটা হবে, তাহলে a ভেক্টরটা হবে ci, এটা তো 0 লিখছি না, প্লাস dk, এটা a ভেক্টরটা না, r ভেক্টর ইকুয়াল টু a প্লাস t ইনটু b ভেক্টর। b ভেক্টরটা দিক অনুপাত থেকে হয়, তার মানে bi প্লাস j প্লাস a k, এটা হলো আমাদের ভেক্টর আকার বা সরলরেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে, তারপরে দেখো 8এরটা, এখানে p q r বিন্দুগুলির অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো p q r s একটা সামান্তরিক, তো এই সামান্তরিকে p এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, q এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, r এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, s বিন্দুর অবস্থান ভেক্টরটা আমাদের দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে s বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করা। তো কিভাবে বের করব? p এর অবস্থান ভেক্টর থেকে আমরা p এর স্থানাঙ্ক বের করতে পারবো। অবস্থান ভেক্টর থেকে স্থানাঙ্ক খুব সহজে, শুধু i j কে বাদ দিয়ে দিয়ে যেটা থাকে, মানে i j আর k এর সহগটাই হবে একটা বিন্দুর স্থানাঙ্ক। যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হবে 2 5 -8, 2 5 -8। তেমনি q এর অবস্থান ভেক্টর থেকে আমরা q এর স্থানাঙ্ক পাবো, q এর অবস্থান ভেক্টর -3j প্লাস 6k আছে, আইটা নেই, তার মানে 0 -3 6 হবে q এর অবস্থান ভেক্টর। আর j এর অবস্থান ভেক্টর হচ্ছে r এর অবস্থান ভেক্টর হচ্ছে -3 2 3।
-3 2 3। তিনটের অবস্থান ভেক্টর পেয়ে যাওয়ার পর আমরা কি করব, পি আর এর মধ্যবিন্দু বার করব। মধ্যবিন্দু সূত্র নিশ্চয়ই মনে আছে, x1 + x2/2 y1 + y2/2 আর z1 + z3/2। একইভাবে এস এর স্থানাঙ্কটা আমরা ধরে নেব। তাহলে এস এর স্থানাঙ্কটা এবিসি ধরে নেওয়ার পর এস কিউ এর মধ্যবিন্দুটা বার করব। দুটো মধ্যবিন্দু যেহেতু একটাই হয়, কারণ পি কিউ আর এস কিউ কর্ণ দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে দুটোর মধ্যবিন্দু একই হবে। তাহলে ওই দুটোকে আমরা কম্পেয়ার করে এ বি সি এর মানটা পেয়ে যাব। যখনই আমরা এ বি সি এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমাদের বের করতে বলেছে কি না, এস কিউ সরলরেখার ভেক্টর সমীকরণ আর কার্তেশীয় সমীকরণ। তাহলে দুটো বিন্দু আকার থেকে আমরা কার্তেশীয় সমীকরণ আর দুটো বিন্দু থেকে আমরা ভেক্টর সমীকরণ বের করতে পারি। তাহলে এটা নিশ্চয়ই করতে পারবো। তারপরে দেখো 9টা, এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে, অবশ্যই অবস্থান ভেক্টর দেওয়া আছে, বলেছে বিন্দু ভেক্টর তিনটে সমরেখ প্রমাণ করতে বলেছে। তো ভেক্টর তিনটে সমরেখ প্রমাণ তো আমরা এর আগে করেছি, তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর সমরেখ এর আগে প্রমাণ করেছি। যদি কোনো পদ্ধতি বলে না দেওয়া থাকে, তাহলে তো আমরা জানি এ বিন্দু আর বি বিন্দু আর সি বিন্দু, এ বি ভেক্টরটা বের করতে পারবো আর বিসি ভেক্টরটা বের করতে পারবো, দিয়ে এ বি আর বিসি সমরেখ বা সমান্তরাল প্রমাণ করার পদ্ধতি আমরা জানি কি না, যদি দেখা যায় এ বি বা বিসি থেকে কোনো একটা কিছু কমন নিয়ে দুটো মিলে যাচ্ছে, তাহলেই তারা সমরেখ হয়ে যাবে। অথবা আই জে কে এর সহগগুলোর অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলেও তারা সমরেখ হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা সরলরেখার চ্যাপ্টার, আমরা সরলরেখা থেকেও তো সমরেখ প্রমাণ করতে পারি। যদি পরীক্ষায় উল্লেখ করে না দেয়, তাহলে আমরা ভেক্টর পদ্ধতিতেও সমরেখ প্রমাণ করতে পারবো। আর পরীক্ষায় যদি বলে দেওয়া থাকে যে সরলরেখার সমীকরণ থেকে প্রমাণ করো যে বিন্দু তিনটে সমরেখ, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ থেকে কিভাবে করব, দুটো বিন্দু, তাহলে এখানে বিন্দু তিনটের আমরা বিন্দু তিনটি অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর থেকে আমরা স্থানাঙ্ক করে নেব। এক্ষুনি বললাম অবস্থান ভেক্টর থেকে স্থানাঙ্ক আমরা সহজেই করতে পারি। কিভাবে না, আই জে কে এই তিনটে সহগই হবে ওদের স্থানাঙ্ক। তাহলে কি হবে, 4, জে নেই তাহলে 0 5 এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক হবে 1 1 3 আর সি বিন্দু স্থানাঙ্ক হবে কত হবে না, -5 3 আর -1। এখন আমরা এ বি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এ বি সরলরেখার সমীকরণ কি হবে, x দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ আমরা জানি, x - x1 মানে হচ্ছে 4 বাই x1 - x2 মানে 4 - 1 সমান y - 0 বাই 0 - 1 সমান z কত, এটা 5 বাই 5 - 3। এটা হলো, এটাকে একটু সরল করে আমরা পাবো x - 4/3 y বাই -1 সমান z - 5/2। ঠিক আছে, এখন আমরা দেখব সি বিন্দু, এটা সরলরেখার সমীকরণ হয়ে গেল এ বি সরলরেখার সমীকরণ। এখন সি বিন্দুটা যদি এ বি সরলরেখাকে সিদ্ধ করে, তাহলে বিন্দু তিনটা সমরেখ হবে। এখন সি বিন্দু -5 3, -1 এই সরলরেখার উপর বসিয়ে পাই, সরলরেখার উপর বসিয়ে পাই, তো কি পাচ্ছি, x এর জায়গায় -5 বসাবো, তাহলে -5 -4/3, এটা হচ্ছে y এর জায়গায় 3 বসবে 3 বাই -1 আর z এর জায়গায় হচ্ছে -1 -5/2। তাহলে কত হচ্ছে, এটা -9/3 -9/3 3 বাই -1 আর -6/2, তার মানে হচ্ছে -3 -3 -3।
সমান হয়ে গেল। তার মানে কি হলো, বিন্দু তিনটে সমরেখ, অতএব বিন্দু তিনটে সমরেখ। ঠিক আছে, দেখো তারপরে 10এরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব প্রয়োজন, এটা কি আলাদাভাবে মনে রাখবে, আলাদাভাবে চিহ্নিত করে রাখবে। 10এরটা বলেছে একটা সরলরেখার উপরে এমন বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে যেখানে একটা পি নির্দিষ্ট বিন্দু 1,3,3 এই পি বিন্দু থেকে 5 একক দূরে, তাহলে 5 একক দূরে একাধিক বিন্দু থাকতে পারে। তো 5 একক দূরে যে বিন্দু থাকবে, 5 একক দূরে যে সকল বিন্দু থাকবে তাদের স্থানাঙ্ক বের করতে বলেছি। তো 5 একক দূরে বিন্দু স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই আকারটা এটা আমরা এতক্ষণ পাইনি, এর পরবর্তী ক্ষেত্রগুলোতে বারবার এই রকম পদ্ধতিটা কাজে লাগবে, যেটা হচ্ছে সরলরেখার উপরে আমরা সবসময় যে কোনো একটা বিন্দুকে প্যারামিটার দিয়ে ধরে নিতে পারি। যদি মনে করি এটা সমান হচ্ছে কে, যদি মনে করি এই সরলরেখাটার প্রত্যেকটা অনুপাত সমান হচ্ছে কে, তাহলে x এর মান কি পাবো? তাহলে x সমান যেটা পাবো 3k - 2, y সমান কি পাবো না 2k - 1, আর z সমান কি পাবো 2k + 3। এই যে k এর তিনটে x y z এর যে তিনটে মান পাচ্ছি, এই তিনটেকে বলা হয় এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু, মানে সরলরেখার উপরে একটা চলমান বিন্দু। তাহলে আমরা সরলরেখার উপরে যে কোনো বিন্দু, সরলরেখার উপর যে কোনো বিন্দু বলা হয়, মানে এটা একটা চলমান বিন্দু, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি লিখবো? ওই যে বললাম এখান থেকে x, এখান থেকে y, এখান থেকে z কে যদি k দিয়ে লেখা হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে স্থানাঙ্ক। তাহলে 3k - 2, 2k - 1, 2k + 3, এটা হচ্ছে সরলরেখার উপরে যে কোনো বিন্দু। সেই সরলরেখার উপরে এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু, যে কোনো বিন্দু হচ্ছে এটা। এখন এই যে কোনো বিন্দু থেকে এই ডিসটেন্সটা যদি আমাদের 5 হয়, মানে p থেকে এটা যে কোনো বিন্দু, তাহলে p থেকে এই বিন্দুটা k এর মান এমন বের করতে হবে যাতে এই ডিসটেন্সটা হবে 5। তাহলে আমরা যদি মনে করি যে কোনো একটা বিন্দু হচ্ছে a, তাহলে আমরা p এর দূরত্ব বার করতে পারবো, তাই না? এখন p থেকে p হচ্ছে 1,3,3 থেকে ওই বিন্দুটার দূরত্ব, ওই বিন্দু মানে এই বিন্দুটার দূরত্ব আমরা বের করতে পারবো। তো দূরত্ব বের করার সূত্র আমরা 11এই শিখেছিলাম, মনে আছে? √x1 - x2² প্লাস y1 - y2² প্লাস z1 - z2²। তাহলে এখানে হবে 3k - 2 - 1 এর হোল স্কয়ার প্লাস 2k - 1 - 3 এর হোল স্কয়ার প্লাস 2k + 3 - 3 এর হোল স্কয়ার। এটা হবে যে কোনো বিন্দু দূরত্ব। তার মানে পাচ্ছি আমরা 3k - 3 এর হোল স্কয়ার, 2k - 4 এর হোল স্কয়ার আর প্লাস 2k হোল স্কয়ার। হোল স্কয়ারগুলো যদি আমরা একটু ভেঙে নিই তাহলে পাবো 9k² মাইনাস 3 3 9 9 2 18k প্লাস 9 প্লাস 4k² মাইনাস 4 2 8 8 2 16k প্লাস 16 প্লাস 4k²। একটু যোগটোগ করে নিলে পাবো 4 4 8 আর 9 17 k² 18 আর 16 হচ্ছে 34 মাইনাস 34 k আর 9 আর 16 হচ্ছে 25 প্লাস 25। ঠিক আছে, তাহলে এটা আমরা p বিন্দু থেকে ওই বিন্দু বলতে এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু এর দূরত্বটা বের করলাম এটা। এখন এই দূরত্বটা যদি 5 হয় তাহলে সেখান থেকে আমরা k এর মান পেয়ে যাব। তাহলে শর্তটা হবে এটা সমান 5।
তাহলে রুট ওভার 17 কে স্কোয়ার মাইনাস 34 কে প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 5, বা উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি, মাইনাস 34 কে প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 25। 25 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে এটা কমন নিতে পারছি, 17 কে কমন যাচ্ছে, তাহলে হচ্ছে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, অথবা কে ইকুয়াল টু পাচ্ছি 2। তাহলে কে দুটো মান পাচ্ছি, তাহলে দুটো মান পাওয়া মানে দুটো বিন্দু পাবো, অতএব একটি বিন্দু হবে, আমরা যে বিন্দুটা ধরেছিলাম সেখানে শুধু কে এর মানটা বসাবো, মনে আছে? একটা বিন্দু এখানে মুছে দিয়েছি আমি এখান থেকে আরেকবার বের করে নিচ্ছি। তাহলে কে যদি 0 হয় তাহলে একটা বিন্দু হবে -2, -1, -3, কে এর মান 0 বসিয়ে পেলাম। আর অপর বিন্দু হবে কত হবে, কে এর মান 2 বসাবো আমরা, তাহলে 6 -2, -4, -1, 4 + 3, এটা হবে আরেকটা বিন্দু, তার মানে হচ্ছে 4, 3, 7। তাহলে এই দুটোই হবে দুটো। তারপরে দেখো 11 নম্বর অঙ্কটা, P.Q সমান mod P mod Q বলে দেওয়া আছে, দিয়ে P আর Q এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করতে হবে PQ সরলরেখাটা মূল বিন্দুগামী। তো আমরা P আর Q এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এখান থেকে P বিন্দু স্থানাঙ্ক, তাহলে P ভেক্টর থেকে আমরা P বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে স্থানাঙ্কগুলো আমরা বের করতে পারবো। তার মানে স্থানাঙ্কগুলো হবে একটা P1, P2, P3, আর Q ভেক্টরের অবস্থান ভেক্টর থেকে আমরা স্থানাঙ্কটা বের করতে পারবো, Q1, Q2, Q3। এখন এই দুটো বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা PQ সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে PQ সরলরেখার সমীকরণ কি হবে, x - x1 বাই x1 - x2 সমান y - p2 বাই p2 - pq, p2 - q2 সমান z - p3 বাই p3 - q3। এটা দুটো বিন্দু থেকে সরলরেখার সমীকরণ। এখন এটা যদি মূল বিন্দুগামী হয়, এটা 0 0 বিন্দুগামী কিনা সেটা আমরা দেখে নেব। তাহলে যদি এটা 0 0 বিন্দুগামী হয়, তাহলে 0 0 বিন্দু বসিয়ে পাই, মূল বিন্দু বসিয়ে পাই। তাহলে মূল বিন্দুকে যদি আমরা এর উপরে বসিয়ে দিই তাহলে কি পাবো, x - p1, তাহলে -p1 বাই p1 - q1, সবগুলোতেই মাইনাস আসবে, তাহলে মাইনাসটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে p2 বাই p2 - q2 সমান p3 বাই p3 - q3। এখন দেখা যাক এই যে শর্তটা দেওয়া আছে, এই শর্ত থেকে এই শর্তটা সিদ্ধ হয় কিনা। দেওয়া আছে P.Q সমান হচ্ছে mod P mod Q। P.Q মানে আমরা জানি, P.Q মানে হচ্ছে mod P mod Q cos θ সমান হচ্ছে mod P mod Q। অতএব cos θ ইকুয়াল টু পাচ্ছি আমরা 1 মানে হচ্ছে cos 0, অতএব θ ইকুয়াল টু পাচ্ছি আমরা 0। তার মানে P আর Q ভেক্টর দুটো হচ্ছে সমান্তরাল ভেক্টর, ঠিক আছে? তার মানে PQ ভেক্টর দুটি হচ্ছে সমান্তরাল ভেক্টর। তার মানে P ভেক্টর আর Q ভেক্টর হচ্ছে সমান্তরাল ভেক্টর। তার মানে আমরা লিখতে পারবো P1 বাই Q1, এই সমান্তরাল হওয়ার শর্ত, এদের অনুপাতগুলো সমান হবে, সমান
P2/Q2 সমান P3/Q3, এটা সমান্তরাল হওয়ার শর্ত। এখন প্রত্যেকটা অনুপাতের সঙ্গে যদি 1 মাইনাস করে দিই, এটা -1, এখানে -1, এখানে -1, তাহলে আমরা কি পাবো? প্রত্যেকটা অনুপাত থেকে 1 বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ করলে কি পাবো? P1 - Q1/Q1, আমাদের এরকম পেতে হবে P1 Q1/P1। তাহলে আমরা যেহেতু আমাদের এইটা পেতে হবে, তাহলে আমরা কি করব? প্রত্যেকটা অনুপাতকে আমরা ইনভার্স করে নিচ্ছি। Q1/P1 সমান Q2/P2 সমান Q3/P3 করতে পারি আমরা। যদি A/B সমান B/C হয়, তাহলে B/A সমান C/B হবে, তাই না? এখন প্রত্যেকটা অনুপাত থেকে যদি আমরা এক থেকে প্রত্যেকটা অনুপাতকে মাইনাস করি, মানে এরকম 1 - Q1/P1 সমান 1 - Q2/P2 সমান 1 - Q3/P3, তাহলে আমরা কি পাবো? তাহলে P1 - Q1/P1 সমান P2 - Q2/P2 সমান P3 - Q3/P3, যেটা আমাদের 1 নম্বর। এখন আমরা এটাকে আরেকবার যদি ইনভার্স করে নিই, আরেকবার ইনভার্স করে নিলে কি পাবো? P1/P1 - Q1 সমান P2/P2 - Q2 সমান P3/P3 - Q3, এটা 2 নম্বর সমীকরণ। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1 নম্বর আর 2 নম্বরটা কিন্তু সেম হয়ে গেছে। তার মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটাকে সিদ্ধ করছে P.Q এই শর্তটা। অতএব এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে বলা যায় যে PQ সরলরেখা মূল বিন্দুগামী। ঠিক আছে, তারপরে 12-1 প্রশ্নটা, একটা বিন্দু দেওয়া আছে, এটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই অবস্থান ভেক্টর বিন্দুগামী। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে নেব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -1, 1। তাহলে এই বিন্দুগামী এবং এই দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমান্তরাল। তাহলে এই দুটো বিন্দুকে আমরা বিন্দু আকারে প্রকাশ করে নিলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -1। এটা আমি হিন্টস আকারে লিখছি, তোমরা এটা একটু লিখে ভালো করে নেবে। তাহলে -1, 4, 1 একটা বিন্দু, আর 1, 2, 2 আর একটা বিন্দু। তাহলে দুটো বিন্দুর সংযোগ সরলরেখার দিক অনুপাত কি হবে? তাহলে এর দিক অনুপাত হবে ডিরেকশন রেশিও। কি হবে ডিরেকশন রেশিও? -1 -1 মানে -2, 4 - 2 মানে 2, আর 1 - 2 মানে -1। এটা হলো ডিরেকশন রেশিও। তো দুটো বিন্দুর সংযোগ সরলরেখার দিক অনুপাত যা হবে তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত তাই হবে। তার মানে এইটা হচ্ছে দিক অনুপাত পেলাম আমরা, আর এটা বিন্দু পেলাম। তাহলে বিন্দু আর দিক অনুপাত থেকে আমরা সরলরেখার সমীকরণ বারবার লিখেছি, নিশ্চয়ই লিখতে পারবো। ঠিক আছে, আর ভেক্টর সমীকরণও লিখতে পারবো। তাহলে এই অঙ্কটা আমরা শেষ করতে পারবো। কার্তেশীয় সমীকরণও পারবো, ভেক্টর সমীকরণও পারবো, কারণ ডিরেকশন রেশিও পেয়ে গেছি আর একটা বিন্দু পেয়ে গেছি। 12-2 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা আগেই হয়েছে, যেমন 4-এ একবার হয়েছে, 5-এ একবার হয়েছে। তাহলে তোমরা 4, 5 যেভাবে করেছো 12-2 এটাকেও সেইভাবেই করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। বাকি পরের দিন আমরা পরের চ্যাপ্টারে চলে যাব।